কালীগঞ্জে গতকাল নওশাদ সিদ্দিকী গেলেন এবং উনি এমন একটা কথা বললেন, মানুষের মন ছুঁয়ে নিলেন। নওশাদ সিদ্দিকী বললেন, তোমরা রোজা রাখো, একদিন না খেয়ে থাকো, তবুও তোমাদের ছেলে মেয়েদের পড়াশুনো করাও, শিক্ষার আঙিনায় আনো। কিভাবে ব্যাখ্যা করবেন নওশাদ সিদ্দিকীর এই কথাটা? খুবই ভালো বলেছেন, খুবই চমৎকার বলেছেন। আমি তার প্রশংসা করব। এবং এই যে মুসলমান সমাজের একটা বড় অংশ পশ্চাৎপদ শিক্ষার আঙিনায়, বিশেষ করে এই রোগটা আজকের থেকে নয়। এই রোগটা ইংরেজরা যখন আমাদের দেশে আধুনিক শিক্ষা চালু করে তখন থেকে এই রোগটা শুরু। তখন যারা মুসলিম সমাজপতি ছিলেন তারা সাধারণ মুসলমানকে বুঝিয়েছিলেন যে ইংরেজরা আমাদের থেকে দেশ দখল করেছে, দুদিন বাদে আমরা আবার দেশ দখল করে দেব, আবার উর্দু ভাষা আমাদের রাষ্ট্রভাষা হবে, ইংরেজি শেখার কোনো দরকার নেই। এবং মুসলিম সমাজের সামান্য অংশ, সেই সময়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তথ্য নিলে দেখা যাবে যে একটা ইংরেজি ক্লাসে ভর্তি হয়েছেন 53টা হিন্দু ছেলে, 4টে মুসলমান ছেলে। এটা তো সেই সময়ের কলকাতার জনসংখ্যার বা অবিভক্ত বাংলার জনসংখ্যার স্বাভাবিক প্রতিফলন না। কিন্তু তখন থেকেই হচ্ছে শিক্ষাকে ব্যবহার করার ক্ষেত্রে, আধুনিক শিক্ষাকে গ্রহণ করার ক্ষেত্রে মুসলিম সমাজের ভিতর একটা পশ্চাৎপদতা লক্ষণীয় ছিল। এর থেকে মুসলিম সমাজকে বের করে নিয়ে আসার জন্য অনেক মুসলমান মনীষী কাজ করেছেন। বেগম রোকেয়া থেকে সাখাওয়াতের নাম আমরা সকলে জানি, আরো অনেক মুসলিম মানুষ আছে। নওশাদ সিদ্দিকী তিনি যদি আজকে এই কাজটা করবার ক্ষেত্রে অগ্রসর ভূমিকা নিতে পারেন একজন বিধায়ক হিসাবে, অবশ্যই তিনি অভিনন্দনযোগ্য কাজ করবেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার এই বক্তৃতা মুসলমান সমাজ গ্রহণ করুক, মুসলমান সমাজের কাছে এই প্রত্যাশাও করছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি তহা সিদ্দিকী, কাশেম সিদ্দিকী তৃণমূলে চলে এলেন। তৃণমূলে তো তহা সিদ্দিকী ছিলেন, এমনিতে ছিলেন, মানে তৃণমূলের হয়ে কথা বলতেন যতটা আমরা দেখেছি। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। এই মুসলিম সমাজ কি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে না, মানে কনফিউশনের মধ্যে থাকছে না, কার কথা শুনবে অ্যাকচুয়ালি? না না, রাজনীতির ক্ষেত্রে মুসলিম সমাজ এক জায়গায় থাকবে কেন? কবেই বা ছিল। মৌলানা আবুল কালাম আজাদ যে সময়ে কংগ্রেসের প্রথম সারির নেতা, মুজফফর আহমদ তো সেই সময় সিপিআইএম এর প্রথম সারির নেতা। কবে ছিল মুসলিম সমাজ এক জায়গায়? থাকবেই বা কেন? থাকার তো কথাও নয়। রাজনীতিতে সব হিন্দু এক জায়গায় থাকবে, সব মুসলমান এক জায়গায় থাকবে, সব ব্রাহ্মণ এক জায়গায় থাকবে, সব শিয়া এক জায়গায় থাকবে, সব সুন্নি এক জায়গায় থাকবে, সব দলিত এক জায়গায় থাকবে। এটাকে তো বিজেপি করতে চায়। রাজনীতিটা তো নীতির লড়াই। নীতির প্রশ্নে কাশেম সিদ্দিকীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর বিরোধ হবে না কেন? হওয়াটাই তো বিজ্ঞান। নীতির প্রশ্নে আমার সঙ্গে আমার স্ত্রীরও বিরোধ হতে পারে, আমার সঙ্গে আমার ছেলেরও বিরোধ হতে পারে। কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই তার মধ্যে। ধর্মকে ব্যবহার করছে বিজেপি, তৃণমূল। আপনি যেটা বলছেন, ধর্মকে ব্যবহার করেই কিন্তু সাফল্য পাচ্ছে। যদি দেখি বিজেপির, আমি বিভিন্ন জেলার খবর রাখি, যারা বামপন্থী ছিলেন একটা সময়, মানে বামেদের ভোট দিতেন, তারা এখন বিজেপি এমন ভাবে প্রচার ক্রিয়েট করছে হিন্দুদের নিয়ে, তারা বলছে আমরা হিন্দু, হিন্দুদের এক জায়গায় আনতে হবে। আজকে রামনবমী নিয়ে বিজেপি তৃণমূলের কম্পিটিশন, আজকে রথযাত্রা নিয়ে বিজেপি তৃণমূলের কম্পিটিশন। আপনারা যদি এই কম্পিটিশনের বাইরে থাকেন তাহলে আপনারা কিভাবে মানুষকে বোঝাবেন বা আপনাদের দিকে মানুষ ঘুরবে? এটাই তো দুর্ভাগ্যের। শেষ বিধানসভার অধিবেশন, আপনি তার কার্যবিবরণী যদি দেখেন, দেখবেন যে একটি বারের জন্য কোন পক্ষের কোন বিধায়ক, না শাসক না বিরোধী, 26,000 চাকরিহারা শিক্ষক ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তাদের নিয়ে কোনো কথা বললেন না। এই সমস্যার সমাধানের জন্য সরকার কি ভাবছে জানতে চাইলেন না বিরোধীরা। সরকারও যে বললেন না তারা কি ভাবছেন।
একটা কথা হলো না বেকার সমস্যা নিয়ে, একটা কথা হলো না মূল্যবৃদ্ধি নিয়ে, কথা হলো কি নিয়ে? জগন্নাথ মন্দির নিয়ে। কথা হলো কি নিয়ে? হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে কি মসজিদ বানাবেন, তাই নিয়ে। মানে মন্দির মসজিদ এটা কি মানুষের প্রতিদিনের জীবনের প্রধান সমস্যা? 4টে মন্দির হলে, 8টা মসজিদ হলে মানুষের জীবনের সব সমস্যা মিটে যাবে? হিন্দুর জীবনে আর কোনো সমস্যা থাকবে না? মুসলমানের জীবনে আর কোনো সমস্যা থাকবে না? 3টে গির্জা হলে খ্রিস্টানের জীবনের সব সমস্যা মিটে যাবে? না তো। জীবনের সমস্যা মেটাতে হলে খাদ্যের ব্যবস্থা করতে হবে, বস্ত্রের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পরিকাঠামোর উন্নয়ন করতে হবে, শিল্প আনতে হবে। এই যে দেখুন কলেজে পোর্টাল খুলেছে, 7ই মে রেজাল্ট বেরিয়েছে, 1 মাস 10 দিন বাদে পোর্টাল খুললো, আর এখন সবকটা কলেজে হচ্ছে ছাত্র সংকটে ভুগছে। কোথাও যা নির্ধারিত সিট সেই পরিমাণ ছাত্র ভর্তি হচ্ছে না। কেন? 1 মাস 10 দিন বাদে পোর্টাল খুললো কেন? উদ্দেশ্যটা খুব স্পষ্ট, উদ্দেশ্যটা খুব সোজা। সরকারি কলেজগুলো ছাত্রের অভাবে ভুগতে ভুগতে বন্ধ হয়ে যাক, যেমন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি অবস্থা আমাদের স্কুল শিক্ষার? 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। 76,000 প্রাইমারি স্কুলের ভিতরে 24,000 স্কুল আছে যেখানে একজন মাত্র টিচার আছেন। 13,000 স্কুল আছে যেখানে কোনো ছাত্র নেই। এই যে পরিস্থিতিটা সরকারি শিক্ষায় তৈরি করা হয়েছে, এটার ফল কে ভোগ করছে? বাংলার মানুষ। বাংলার আগামী প্রজন্মকে যদি এর হাত থেকে বাঁচাতে হয়, বাংলার মানুষকে যদি ভবিষ্যৎ নির্মাণে অগ্রসর করতে হয়, তাহলে শিক্ষা সম্পর্কে এইরকম একটা ভয়াবহ ক্ষতিকর দৃষ্টিভঙ্গিতে চলা সরকারকে উৎখাত করতে হবে। এটা ধর্মের কাজ না, এটা রাজনীতির কাজ। আর সেই রাজনীতি যাতে তার রাজনৈতিক কাজটা না করতে পারে, সেই জন্য রাজনীতিকে মুড়ে দেওয়া হচ্ছে ধর্মের আড়ালে। আপনি বলেছেন, হ্যাঁ, আমরা বলছি প্রচুর বামপন্থী ভোট বিজেপিতে গেছে, প্রচুর বামপন্থী ভোট তৃণমূলেও গেছে। তৃণমূলে বামপন্থী ভোট যায়নি এই ধারণাটা ভুল ধারণা। তৃণমূলেও গেছে বামপন্থী ভোট। কথা হচ্ছে যে বামপন্থী ভোট তৃণমূলে গেছে, যে বামপন্থী ভোট বিজেপিতে গেছে, আমরা সকলকে বলছি ফিরুন। ফিরতে আপনাকে হবেই, কারণ এ আপনার জীবনের সমস্যার সমাধানের শক্তি না। এ দেশ বিক্রি করে দেওয়ার শক্তি, রাজ্য বেচে দেওয়ার। ইসিএল এর 78টা খোলা মুখ, তার ভিতরে বোধ হয় 26টা না কটা বন্ধ, বাকি সবগুলো মিলে চাকরি করে 7,400 শ্রমিক। আর মমতা ব্যানার্জি বক্তৃতা দিচ্ছেন দেউচা পাচামিতে, খোলামুখ কয়লা খনিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করবে। ইসিএল এর 78টা কয়লা খনিতে 7,400 শ্রমিক কাজ করে, আর একটা দেউচা পাচামিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করবে। কি পাগল? যারা কয়লা খনির সঙ্গে যুক্ত তারা কেউ বিশ্বাস করবেন, কিন্তু কলকাতা শহরের একজন সাধারণ মানুষ যদি বিশ্বাস করেন, সেটা মিথ্যের এই শক্তিকে তো আপনি উড়িয়ে দিতে পারেন না। ফলে মিথ্যের এই শক্তির বিরুদ্ধে সত্যের শক্তিকে সামনে আনতে হবে, সেটাই বামপন্থীদের কাজ। আমরা সে কাজটাই করবো।